ওকে, সো তাহলে আমরা ক্লাসটা আস্তে আস্তে স্টার্ট করি। তো এখন ইউনিট 3 তে আমাদের ফার্স্ট অফ অল যেসব এক্সপেরিমেন্টস গুলি রেখে আসছিলাম, যে কোর প্র্যাকটিক্যাল যে 8টা ছিল এএস এর জন্য, সো ওই 8টা প্র্যাকটিক্যাল গুলিতে আমরা দেখবো যে এক্সপেরিমেন্টস গুলির এক্সপ্লেনেশন এন্ড এভরিথিং, ওগুলার প্রত্যেকটা একদম সুন্দর মতো সবকিছু নোট ডাউন করা আছে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। বাট একটা ব্যাপার তোমাদের নতুন করে শিখতে হবে, এই ব্যাপারটা তোমরা আগে পুরোপুরি পড়ো নাই। দিস ইজ আনসার্টেনটি ক্যালকুলেশনস। ওকে, সো এখন আনসার্টেনটির ব্যাপারটা কি, যে নরমালি আনসার্টেন ওয়ার্ডটার মানে কি, যে যেটা নিয়ে আমরা শিওর না, তাই তো নাবিল? সো এখন তোমরা তো অনেক ওরকম মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখছো, যে মনে করো যে দেখছো না, তোমাদের সামনেই তো রুলার আছে, দেন প্রোট্রাক্টর আছে, এমন টাইপের মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে না, যে রুলার দিয়ে আমরা কি করি বা স্কেল দিয়ে আমরা কি করি, লেন্থ মাপি, তাই তো নাবিল? আচ্ছা, সো তাহলে রুলার রুলার দিয়ে অর আমরা স্কেল দিয়ে কি করি, লেন্থ মাপি। এখন ওখানের মধ্যে তার কিন্তু একটা লিমিটেশন আছে, সে চাইলেই কিন্তু যত লেন্থ ইচ্ছা তত রিডিং সে দিতে পারে না। ওকে, আমাদের এখানের মধ্যে খুবই বড় কয়টা ডিফারেন্স আছে, যে ব্যাপারগুলি আমাদের এখন থেকে নোটিস করতে পারতে হবে তোমাদেরকে। যে এত করে আমি একটা কথা বলি, যে কি জিনিস, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়। এমন কথাগুলি বলে আসছি না, বলছিলাম যে এগুলো বড় হলে বুঝবা যে অ্যাকচুয়ালি কেন হয়। ওই জিনিসটা তোমরা এখন বড় হইছো, এখন ইউনিট 3 তে শিখবা যে অ্যাকচুয়ালি রিজনটা কি, যে গিভেন ইনফো এত সিগনিফিকেন্ট ফিগারে থাকাতে কি হয় আসলে। তো এখন এখানের মধ্যে আমি যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, যে একটা লেন্থ এরকম দিলাম 4 সেন্টিমিটার, একটা দিলাম 4.0 সেন্টিমিটার, একটা দিলাম 4.00 সেন্টিমিটার, ঠিক আছে, আর একটা হলো 4.000 সেন্টিমিটার। সো এখন এই চারটা লেন্থের ভ্যালুতে, হ্যাঁ, ফাইনাল ভ্যালু এক্স্যাক্টলি যেটা কত, 4 আছে, ওকে ভালো কথা। কিন্তু একটাতে জাস্ট 4, কোনো ডেসিমাল প্লেস নাই, একটাতে 4.0, একটাতে 4.00, আর একটাতে 4.000। সো এখন এইগুলা যে 4 এর পরে 0.00 যেসব বসাচ্ছি, এইগুলার সিগনিফিকেন্সটা কি, এইগুলা অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝায় যে কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদের রিডিংটা নেওয়া হয়েছে। বুঝছো, যে কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদের রিডিংটা নেওয়া হয়েছে, এই জিনিসটা আমরা এরকম ভ্যালুস গুলি দেখে বুঝতে পারি। যখন নাকি তোমাকে কেউ এমন ভ্যালু দিবে যে 4.0 সেন্টিমিটার লিখে দিবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এই রিডিংটা অ্যাকচুয়ালি মিটার রুল দিয়ে লেন্থটা মাপা হয়েছে। বিকজ মিটার রুলের রেজোলিউশন, রেজোলিউশন মানে কি, রেজোলিউশনের ব্যাপারে আমরা আগে একবার কথা বলে আসছিলাম ওয়েবস এর ওখানে, বাট এইখানের জন্য আমাদের আরো বেশি ভালো মতো কাজে আসবে, যে রেজোলিউশন আর আরেকটা টার্ম বলা হয় লিস্ট কাউন্ট। ওকে, এই দুইটা টার্ম একই জিনিস মিন করে, রেজোলিউশন আর লিস্ট কাউন্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে হলো যে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম, যে সবচেয়ে ছোট কত রিডিং সে নিতে পারে, এইটা হলো ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন। যে মেজারিং ইনস্ট্রুমেন্ট যত ছোট রিডিং রিড করতে পারবে, সে তত কি সেনসিটিভ, তাই না? যে সে তত ছোট একটা চেঞ্জকে কি করতে পারতেছে, ডিটেক্ট করতে পারতেছে। ওকে, সো তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্ট সবচেয়ে ছোট যেই ভ্যালুটা মেজার করতে পারে, ওইটাকে বলা হয় ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন বা ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। অলরাইট, আর এই যে আমাদের ভ্যালুটা বললাম যে 4.0, এইটা দেখলে আমাদের বুঝতে হবে কি, the reading was actually taken with a measuring instrument যে কি করতে পারে, 1 decimal place of a centimeter পর্যন্ত রিডিং নিতে পারে। তো এটাকে এর জন্য আমরা কি বলি, ইট ইজ আ মিটার রুল। ওয়াই ইজ দ্যাট? এখন আমরা গুগলে কয়টা পিকচার সার্চ দিয়ে একটু দেখবো। ওকে, সো ফার্স্টে লেটস সি যে একটা মিটার রুল, মিটার রুলের ডায়াগ্রাম, মিটার রুলের ডায়াগ্রাম যদি আমরা দেখি, দেখো নরমালি তোমরা এটা জানো দেখতে কেমন হয়, বাট স্টিল এই যে দেখো, এটা হলো একটা মিটার রুল। মিটার রুলের জিনিসটা খেয়াল করো তো, এখানের মধ্যে জিনিসটা দেখতেছো, এই যে 60 আছে, এই যে 70 আছে, 60 এন্ড 70 এগুলা কি সেন্টিমিটার। ওকে, সো এখন এই মিটার রুল গুলাতে কেমন লেখা, যে
60 সেন্টিমিটার 70 সেন্টিমিটার, আর 60 সেন্টিমিটার আর 70 সেন্টিমিটারের মধ্যে কয়টা ডিভিশন আছে দেখো তো? 10টা। 10টা ডিভিশন আছে, ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে সে কি করতে পারে, তোমার এক 10 সেন্টিমিটারের মধ্যে আমাদের ডিভিশন আছে 10টা, তো তার মানে একটা ডিভিশন কত রিপ্রেজেন্ট করতেছে? 0.1। 0.1। 10 ডিভাইডেড বাই 10, যে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10টা ডিভিশন। 0.01। তোমার ম্যাথের স্কিল দেখে আমার মনে করো যে যে অবস্থা আল্লাহ, 10 ডিভিশনে 10 সেন্টিমিটার, তাহলে এক ডিভিশনে কত সেন্টিমিটার? 1। 1। তো তাহলে এখানের মধ্যে সে সে কত রিডিং নিতে পারতেছে? তার 10 সেন্টিমিটারকে সে 10 ভাগে ভাগ করছে, তো তার মানে একটা ডিভিশন, ঠিক আছে, একটা ভাগে কত রিপ্রেজেন্ট হয়? 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট হয়। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তোমাদের এই যে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা দেখলাম, এটা হলো একটা মিটার রুল। ওকে, এখানে বেসিক্যালি আমাদের মিটার রুলটা এরকম জিনিসটা আমরা দেখে আসি নরমালি। এই জায়গাটায় এসআস যেটা বলছো ওই জিনিসটা হবে কি দেখো তো, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাই না? তো তার মানে হ্যাঁ। তার মধ্যে ডিফারেন্স কত? 1 সেন্টিমিটারের ডিফারেন্স। তো এখন এখানের মধ্যে ডিভিশন কয়টা? 10টা ডিভিশন নাকি? হুম। তো তাহলে 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তো তার মানে একটা ছোট ডিভিশনে যে সবচেয়ে স্মলেস্ট পসিবল লেন্থ কতটুকু বের করতে পারবে? 0.1 সেন্টিমিটার না? 0.1। তো তাহলে এখানের মধ্যে কত বের করতে পারবে? 0.1 সেন্টিমিটার। কিন্তু এই যে আমরা আরো কয়েকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম দেখতেছি, এগুলো প্রত্যেকটাই তোমরা দেখবা পরে, ঠিক আছে। এগুলো আমাদের প্রত্যেকটাই ওরকম ইহাবে আছে, তোমাদেরকে কয়েকটা জিনিস ওরকম ইহাবে নিয়ে দেন দেখানো হবে মেজারিং ইনস্ট্রুমেন্ট কয়টা, ঠিক আছে। দেন আমাদের ভার্নিয়ার ক্যালিপার নামের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে। এই জিনিস তোমাদের এমনিতে আগে দেখার কথা, বাট এগুলার ইউজ জানো না। এগুলার ইউজ আমাদের অ্যাকচুয়ালি শিখতে হবে। ওকে, এই ভার্নিয়ার ক্যালিপার জিনিসটা খুবই ইউজফুল, যে এটা দিয়ে অনেকগুলা টাইপের কাজ করা যায়। যে আমরা কোনো একটা মনে করো যে ওয়াশার, ঠিক আছে, ওয়াশার মানে কি, যেটা নাকি ওরকম হলো একটা সিলিন্ডারের মতো, যেটাতে কি থাকে, ইনার ডায়ামিটার, আউটার ডায়ামিটার, ওর এক্সটার্নাল ডায়ামিটার আর ইন্টারনাল ডায়ামিটার। তো ওইসব টাইপের জিনিসগুলো সে কি করতে পারে? মেজার করতে পারে। কোন একটা কিছু ডেপথ মেজার করতে পারে। তো এটা একটা জিনিস আছে। আর এখানের মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা কি দেখো, প্রজেকশনের ব্যাপার তোমাদের বুঝতে হবে না এখন। ওকে, প্রজেকশন নামের একটা টার্ম আছে, ওই জিনিসগুলো তোমরা যখন বড় হবা তখন শিখবা। প্রজেকশন জিনিসটা খুবই মজার, বাট ওই জিনিসটা একটু হাই লেভেলের জিনিস। ওকে, এখানের মধ্যে দেখো এই যে স্কেলটা আছে, এটা কি মিটার রুল থেকে আলাদা কিছু? এটা তো একদম পুরো মিটার রুলের মতনই, যে এই যে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তো তার মানে ডিফারেন্স কত? 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে জেরিন? 10 ভাগে ভাগ করা হয়েছে না? 9 আর 10 এর মধ্যে কয়টা ডিভিশন? 10টা ডিভিশন, তাই তো? সো তাহলে এখানের মধ্যে কি 9 আর 10 এর মধ্যে 10টা ডিভিশন, তো তার মানে প্রতি একটা ডিভিশনে কত রিপ্রেজেন্টেড হচ্ছে জেরিন? 10 ডিভিশনে 1 সেন্টিমিটার, সো তাহলে 1 ডিভিশনে কত হবে? 0.1। 0.1 সেন্টিমিটার। সো তাহলে এই জিনিসটা কিন্তু, এই যে এইখানে দেখছো এই নিচে এই জিনিসটা, এটা আসলে এখানে ডায়াগ্রামে মার্ক করা যাচ্ছে না, কি করা যায়? লেট মি সি। ওকে, আচ্ছা। সো এই ডায়াগ্রামটা আমরা নরমালি ওরকম আঁকাবো, ঠিক আছে। ওই ডায়াগ্রামটা আমরা নোটপ্যাডের মধ্যে আঁকবো, এটা সমস্যা নাই। কিন্তু নিচের যে স্কেলটা আছে, যে নিচে দেখতেছো না আরেকটা স্কেল দেওয়া, এই যে নিচে যে এক্সটার্নাল জ লেখা, এটার সাথে এই যে নিচে যে স্কেলটা দেওয়া, এটার নাম হলো ভার্নিয়ার স্কেল। যে এটা কি করে, এটা 0.1 সেন্টিমিটারকে আরো 10 ভাগে ভাগ করে,
ঠিক আছে? তো 0.1 সেন্টিমিটারকে আরো 10 ভাগে ভাগ করলে কত হইতেছে বলো তো একটা ডিভিশনে? জাবের, 0.1 কে আরো 10 বার ভাগ করলা, তো তাহলে একটা ছোট ডিভিশনে কত আসে? 0.01 সেন্টিমিটার হয় না? হ্যাঁ। তো তাহলে 0.1 কে আবার 10 ভাগে ভাগ করবা, অর 10টা ডিভিশনে ভাগ করবা, তো তাহলে এমন টাইপের ব্যাপার হয়। তো ওইসব জিনিসগুলো নিয়ে আমরা দেখবো যে এইসব আসলে কিভাবে করে। প্রজেকশন আমরা শিখবো না প্রজেকশনটা কিভাবে করে, বাট এই ব্যাপারগুলি আমাদের কি হয়, দিস ইনক্রিজেস দ্য রেজুলেশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে তারা সবচেয়ে ছোট কত ডিভিশন বের করতে পারে এই জিনিসটাকে কি করে, এনহান্স করে। তো এই ব্যাপারগুলি নিয়ে আমরা দেখবো। সো যেই ব্যাপারটা আমরা আসতেছিলাম, দেখো ওগুলা তো আমরা দেখলাম অলরেডি, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আমরা দেখি, এই যে এই ডায়াগ্রামটা আঁকি, এই যে স্কেলটা আছে, স্কেলটাকে আমি আবার এটার উপরে আঁকি, যে দিস ইজ দ্য স্কেল। ওকে, সো নাও এই বড় ডিভিশন গুলি এরকম করে দিচ্ছি, আর এই যে ছোট ডিভিশন 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, সো এখন দেখো এইগুলো হলো আমাদের নরমাল ডিভিশন গুলি, রাইট এহসাস? তো এগুলো হলো আমাদের নরমাল ডিভিশন গুলা, কিন্তু হোয়াট ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, যে আমি এমন একটা জিনিস রাখলাম, ধরো এই ডিভিশন গুলি আমি বড় করে আঁকি, এখানে এক্স্যাক্টলি আঁকার কোনো মানে নাই, আমি বড় করে দেখাই, জাস্ট জুম করে ওই পোর্শনটা দেখাই, তাহলে পরে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে মনে করো এই হলো 0 সেন্টিমিটার, এই হলো 1 সেন্টিমিটার, এই হলো 2 সেন্টিমিটার। আমি বড় করে দেখাচ্ছি জাস্ট তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তো এখন দেখো এহসাস, আমরা একটা কাজ করব, হ্যাঁ? এই যে আমাদের একটা মিটার রুল আছে, মিটার রুল দিয়ে আমরা কোন একটা কিছু লেন্থ মাপবো। মনে করো আমাদের কাছে একটা কলম আছে, এখন এই কলমের লেন্থটা কত এটা আমরা মাপতে চাই। এখন হোয়াট ইফ দিস হ্যাপেন্স, আমরা কলমটা এরকম ধরছি, এমন একটা জায়গায় আসলো, দেখতে পাইতেছো এটা কোথায় আসছে? এমন একটা জায়গায়। এই জায়গাটা কি 1.1 এর থেকে বড় কিন্তু 1.2 এর থেকে ছোট, নাকি এহসাস? হুম। তো তাহলে এটা কি 1.1 এর থেকে বড় কিন্তু 1.2 এর থেকে ছোট। কতটুকু বড় আর কতটুকু ছোট এটা কিন্তু আমাদের বের করার কোনো ওয়ে নাই, আছে? এখানে কিন্তু কোনো ডিভিশন নাই। না না। তাহলে দুইটা ডিভিশনের মাঝে দিয়ে যে কোনো জায়গাতে এমন আমাদের কি পড়তে পারে, কোন একটা রিডিং পড়তে পারে। সো এই রিজিয়নটা কি, এইসব রিজিয়ন গুলাকে এর জন্য কি বলা হয়, আনসার্টেন রিজিয়ন। যে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যত ভালো মেজারিং ইনস্ট্রুমেন্টই হোক না কেন, তার তো ডিভিশন গুলার মধ্যে একটা গ্যাপ থাকবে না, বলতো ঋত্বি? যত ভালো মেজারিং ইনস্ট্রুমেন্টই হোক, যে যত ঘন ঘনই তোমার এরকম গ্রাজুয়েশনটা থাকুক, যে মনে করো এগুলার মাঝে দিয়েও মনে করো এরকম ডিভিশন আছে, তাইলে পরেও কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভিশনের মধ্যে একটা গ্যাপ থাকবে না, বলতো ঋত্বি? হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে প্রত্যেকটা ডিভিশনের মধ্যে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য কি হয়, দেয়ার অ্যারাইজেস অ্যান আনসার্টেনটি, যে আমরা শিওরিটি দিয়ে ওরকম পুরোপুরি বলতে পারবো না যে এখানে এক্সাক্ট রিডিংটা কত। ওকে, তুমি আরো মনে করো ঘন ঘন রিডিং নিয়ে আসো, বাট স্টিল অল্প হইলেও তো একটা গ্যাপ থাকবে, তাই তো? সো হ্যাঁ। অল্প এখানের মধ্যে গ্যাপ থাকুক না কেন, দেয়ার ইজ আ সার্টেন রুম ফর আনসার্টেনটি, যে ইউ ক্যান নেভার এক্স্যাক্টলি মেজার দ্য এক্সাক্ট লেন্থ অফ এনিথিং। ওকে, আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোনো কিছু কখনোই মাপতে পারি না, দেয়ার অলওয়েজ লাইজ অ্যান আনসার্টেনটি। ওকে, তো এর জন্য আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে আনসার্টেনটির ব্যাপারটা ক্যারি ফরওয়ার্ড করতে হয়। যে আমরা বেশিরভাগ সময় যখন নাকি তোমরা অ্যাকচুয়ালি ল্যাবের কাজগুলি করবা, যারা ওরকম, আমরা তো হতভাগা, আমরা কয়জন, আমরা যারা উইলসে পড়ছি, আমাদের ল্যাব মাশাআল্লাহ এত সুন্দর, বুঝছো? আমাদের তো ল্যাব ওয়ার্ক অনেক বেশি করে করে আমরা একদম এক্সপার্ট। তো এখন এগুলা করে আমাদের কি হয়েছে, যে আমাদের অ্যাকচুয়ালি ল্যাব স্কিলস গুলি হয় নাই কিছু।
বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ল্যাবের কাজগুলি তুমি যখন করবা, যে তুমি নরমালি জানো যে the accepted value for g, যে acceleration due to gravity, এটা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ভালো কথা। কিন্তু তুমি যখন এক্সপেরিমেন্ট করবা, দিস উইল রেয়ারলি বি আ কেস, রেয়ারলি কি এটা বলতে গেলে হয় না কখনো যে এক্স্যাক্টলি তোমার একসেপ্টেড ভ্যালুর সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু যে মিলবে, এমন বলতে গেলে হয় না। যদি কেউ মিলাইতে পারে তো তার মানে সে আসলে চুরি করছে, সে আসলে যেই সব এক্সপেরিমেন্টাল ডেটাগুলি পাইছে ওগুলাকে ম্যানিপুলেট করছে। সে ম্যানিপুলেট করে করে কি করছে, জোর করে 9.81 নিয়ে আসাইছে। বুঝছো? যেসব জিনিস অ্যাকচুয়ালি আমরা ডিউল ল্যাবে করছি। বুঝছো? যে ডিউল ল্যাবে এসব কি সব ভুগি চুগি কতগুলি মেজারিং ইনস্ট্রুমেন্ট আছিল, তো ওখানের মধ্যে কতগুলি এরকম সমস্যা মেজারিং ইনস্ট্রুমেন্টে, কিন্তু টিচাররা তো অ্যাডামেন্ট যে তারা বুঝেই না যে এখানের মধ্যে এইসবের আসলে আনসার্টেনটি ক্যারি ফরওয়ার্ড করতে হয়, তারা এগুলো করাই না। আমি তো এ লেভেলসে থাকতে সময় শিখে গেছি যে এইসব আনসার্টেনটি যে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, তাদের কথা হলো এরকম যে এক্সপেরিমেন্টাল ভ্যালু একদম এক্সাক্ট ভ্যালুর সাথে মিলতেই হবে। দেন তখন ওদের খুশি করার জন্য যেমনে করে আসে, ঠিক আছে, ফার্স্টে বলে যে স্যার আপনি বলেন কি অ্যান্সার চান, ঠিক আছে, স্যারকে প্রথমে জিজ্ঞাসা করে স্যার বলেন আপনি আসলে কি অ্যান্সার চান, এরপরে বলে যে এইটা, আচ্ছা ঠিক আছে, এরপর আমি আমার ডেটা অমনে করে বানাই তাইলে জানি ফাইনাল অ্যান্সার ওইটা আসে। বুঝছো? কিন্তু ব্যাপারটা তো আসলে এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা এমন না। এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা কি হওয়া উচিত, তুমি তোমার নরমালি যেরকম এক্সপেরিমেন্টাল প্রসিডিওর হওয়া উচিত, যে তুমি কি করবা, যেই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ সেট আপ করতে চাও, তাই তো এসাস, তুমি যেই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ সেট আপ করতে চাও তাদের দুইজনকে দিয়ে তুমি ভেরিয়েবল গুলি চেঞ্জ করবা, যে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হবে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এন্ড এক্সপেরিমেন্টের বাকি সবকিছু কি রাখতে হবে এসাস, এক্সপেরিমেন্টের বাকি সবকিছু মাস্ট রিমেইন কনস্ট্যান্ট, তাই তো, যে কন্ট্রোল ভেরিয়েবল রাখি আমরা। তো এইসব টার্ম গুলা তো আমরা অলরেডি জানি, রাইট নাবিল, হ্যাঁ যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড কন্ট্রোল ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল স্কিলস গুলি আমাদের ডেভেলপ করতে হবে, যে তোমাকে যে কোনো টাইপের এক্সপেরিমেন্টের কথাই বলুক না কেন, যে তোমাকে বললো স্টুডেন্ট ওয়ান্টস টু ইনভেস্টিগেট যে লেন্থ অফ ওয়্যারের সাথে কারেন্টের চেঞ্জ কিভাবে হচ্ছে। সো তাহলে কি তুমি এক্সপেরিমেন্টের প্রথমের হেডিংটা দেখেই বা এক্সপেরিমেন্টের প্রথমের এই স্টুডেন্টের ইচ্ছাটা শুনেই তুমি বুঝে গেছো যে আসলে এখানে এক্সপেরিমেন্টের মধ্যে সে কি করতে চাচ্ছে, লেন্থ বাড়ায় কমায় সে দেখতে চাচ্ছে কারেন্টের ভ্যালুর উপরে কেমন ইফেক্ট আসে। সো তার মানে এখানে লেন্থটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে স্টুডেন্ট নিজে বা এক্সপেরিমেন্টার নিজে লেন্থটাকে বাড়াবে বা কমাবে। এন্ড লেন্থ বাড়ানো বা কমানোর জন্য কার উপরে যে ইফেক্টটা পড়বে, লাবিবা কারেন্টের উপর, তাই তো? সো তাহলে লেন্থটাকে বাড়াবে কমাবে এন্ড ফাইনাল ইফেক্টটা পড়বে কার উপরে, কারেন্টের উপরে। তো ওখানের মধ্যে কাজটা কি, বাকি সবকিছু যে বাকি যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এন্ড এভরিথিং দ্যাট অল এভরিথিং মাস্ট বি কেপ্ট কনস্ট্যান্ট, অর এলস আমরা কি করতে পারবো না, ভ্যালিড একটা কনক্লুশনে আসতে পারবো না যে লেন্থ এটা বাড়ানোর জন্য কারেন্টের উপর এমন ইফেক্ট আসছে। যদি আমরা লেন্থও বাড়াই ওদিক দিয়ে ভোল্টেজও বাড়াই, তো তাইলে পরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল একটা কনক্লুশনে আসতে পারবো না, আছে এখানে যে কারেন্টের চেঞ্জটা আসলো এটা এক্স্যাক্টলি কার জন্য হয়েছে, লেন্থের চেঞ্জের জন্য নাকি ভোল্টেজের চেঞ্জের জন্য। আর যদি দোনোটার জন্য হয়ে থাকে কার জন্য কতটুকু চেঞ্জ হয়েছে, এগুলা কি খুবই কমপ্লেক্স একটা ক্যালকুলেশনের মধ্যে চলে যায়। সো ইন অর্ডার টু মেক আওয়ার লাইফ ইজি আমরা কি করি, বাকি সবকিছুকে কনস্ট্যান্ট ধরি। ওকে, যে যেই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ সেট আপ করতে চাই তাদেরকে আমরা শুধু চেঞ্জ করব এন্ড বাকি সবকিছুকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। ঋত্বিকে বুঝতে পারতেছো এক্সপেরিমেন্টাল প্রসিডিওর গুলি কেমন ভাবে আমাদের অ্যাকচুয়ালি সেট আপ করতে হয়? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ আর এক্সপেরিমেন্টাল প্রসিডিওর কেমন। তো তোমার জাস্ট কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু নো যে এক্সপেরিমেন্টে তুমি কি ফাইনাল আউটকাম চাচ্ছ, যে কোন রিলেশনশিপটা সেটআপ করতে চাচ্ছ এটা তোমার বুঝতে হবে। দেন ইউ উইল হ্যাভ টু প্ল্যান ইওর এক্সপেরিমেন্ট অ্যাকর্ডিংলি। ওকে, সো এটার জন্য তোমার অনেকগুলি কাজ এমন করতে হইতে পারে। লাইক তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, তোমরা নিজেরাই দেখবা যে ইউ ক্যান অ্যাকচুয়ালি নাও রিলেট, আমরা তো অলরেডি সিলেবাসের শেষে, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলেট যে কোন টাইপের এক্সপেরিমেন্ট আমাদের কেমন ভাবে করলে উই উইল গেট আ বেটার রেজাল্ট। সাপোজ উই আর ওয়ান্টিং টু ইনভেস্টিগেট যে একটা ওয়্যারের, ঠিক আছে,
একটা মেটাল ওয়্যারের ইয়াং মডুলাস কত, একটা মেটাল ওয়্যারের ইয়াং মডুলাসের ভ্যালু কত এটা বের করতে চাই। অলরাইট, আমরা একটা মেটাল ওয়্যারের কি করতে চাই, ইয়াং মডুলাসের ভ্যালু বের করতে চাই। ওকে, সো এখন ইয়াং মডুলাসের ফর্মুলাটা কি, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। তোমার ফার্স্টে এই জিনিসটা মাথায় আসবে যে ইউ উইল হ্যাভ টু, যে ইট ইজ আ মাস্ট, যে ফর এন এ লেভেল স্টুডেন্ট তোমার ফাইনালি যে একটা কাজ করতেই হবে, ইউ উইল হ্যাভ টু ফলো আ গ্রাফ। যে ফাইনালি তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলি গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশনে যখন নিয়ে আসতে পারবা, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি দ্য ফাইনাল পিকচার, যে তুমি অ্যাকচুয়ালি কোন ফাইনাল কনক্লুশনে আসতে চাচ্ছ। যে তুমি একটা স্ট্রেট লাইন গ্রাফে যত কনভার্ট করতে পারবা তত ইজি হবে তোমার ইন্টারপ্রিটেশন গুলি। ব্যাপারগুলি কেমন হচ্ছে আমি ইয়াং মডুলাসের এক্সপেরিমেন্টের ছোট একটা এক্সপ্লেনেশন দিয়ে বুঝাই, দেন আজকে তোমাদের গ্রুপে ইয়াং মডুলাসের এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা ফরওয়ার্ড করব। দেখবা একদম পানির মতো সোজা, কোনো কাহিনীই নাই এখানের মধ্যে। ওকে, তো এখানের মধ্যে দেখো যে তুমি কি করতে চাও, একটা মেটাল ওয়্যারের ইয়াং মডুলাসের ভ্যালু কত এটা বের করতে চাও। ওকে, সো ইউ হ্যাভ young modulus is equal to stress by strain, you know this formula. Then stress মানে কি, stress মানে হলো force per unit area, যে force divided by cross sectional area, আর strain মানে কি জানো, change in length by original length. Okay, so what is the final formula, force into original length divided by change in length into area. Okay, সো তাহলে দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা ফর ইয়াং মডুলাস। এখন এখানের মধ্যে দেখো তোমার এখানে এক্সপেরিমেন্টে কিন্তু বলে দেয় নাই, দেখছো নাবিল, এই এক্সপেরিমেন্টে কিন্তু তোমাকে বলে দেয় নাই যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। তোমার এখানে একটু নিজের বুদ্ধি খাটাইতে হবে। ওকে, ইউ উইল নাও সি যে এক্সপেরিমেন্টে আসলে কি করা যায়। ওকে, ইউ উইল নাও ফার্স্ট হ্যাভ টু নোটিস যে এক্সপেরিমেন্টে কি করা যায়। দেখো তোমার ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার and original length of the wire, এই দুইটা জিনিসকে তুমি কি রাখতে পারো, you can keep them constant or you can do something like this, যে তুমি কি করতে পারো, you can do something like this, যে আমরা দুইটা আলাদা প্রসিডিওরে যাইতে পারি। আমরা এই ফর্মুলাতে ফার্স্টে না যাই, আমরা ওই ফর্মুলাতেই থাকি, দেন দেখবা ওইটা দিয়েও ইজিলি কাজ করা যাবে। ওকে, সো নাও ইউ ক্যান সি যে তোমার ফর্মুলাটা কি, তুমি জাস্ট জানো কতটুকু নাবিল, you just know that young modulus is equal to stress by strain. So তাহলে তুমি বুঝতেছো কি, এই মেটাল ওয়্যারের ইয়াং মডুলাসের ভ্যালুটা বের করার জন্য তোমার কি কি লাগবে, স্ট্রেসের ভ্যালু লাগবে আর স্ট্রেইনের ভ্যালু লাগবে। ওকে, তো এখন স্ট্রেস মানে কি, তুমি স্ট্রেস নিয়ে এখন চিন্তা করতেছো, স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, তাই তো নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন দিস ইজ ইওর মেটাল ওয়্যার, এই হলো তোমার মেটাল ওয়্যারটা। নাও তোমার এই মেটাল ওয়্যারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হাউ উইল ইউ ডু দ্যাট, বাই অ্যাপ্লাইং আ স্লটেড ম্যাস, যে কোন একটা ম্যাস এক্সার্ট করবা, তাহলে পরে তুমি কি করতে পারবা, ফোর্সটাকে ইচ্ছা মতো বাড়াইতে বা কমাইতে পারবা, তাই তো? সো তাহলে এটা হলো কি, ফার্স্ট অফ অল দিস ইজ ইওর মেটাল ওয়্যার। নাও হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান এক্সার্ট ফোর্স অন ইট বাই অ্যাপ্লাইং স্লটেড ম্যাস, যে এটার সাথে ওরকম স্লটেড ম্যাস অ্যাড করে দিয়ে হোয়াট ইউ ক্যান ডু, তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো। হোয়াট অ্যাবাউট দ্য ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা বের করার জন্য কি করতে হবে লাবিবা, এটার ক্রস সেকশনটা দেখতে কেমন, সার্কুলার না? ক্রস সেকশনটা সার্কুলার আর কি, এমনিতে ওয়্যারটা সিলিন্ড্রিক্যাল, ক্রস সেকশনটা হলো সার্কুলার। ওকে, সো এখন তোমার এই যে ওয়্যার, মেটাল ওয়্যার, এগুলা তো নরমালি বেশি মোটা হয় না। হ্যাঁ, সো তাহলে মেটাল ওয়্যার যে অনেক চিকন, তো এগুলার জন্য যে তাদের ক্রস সেকশনাল এরিয়া বের করতে হবে। নাও ইউ নো দ্যাট ক্রস সেকশনাল এরিয়া ইকুয়াল টু হোয়াট নাবিল, পাই আর স্কয়ার, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এখান থেকে তুমি বুঝতেছো কি, ইউ নিড টু নো দ্য রেডিয়াস, কিন্তু আমরা তো ডিরেক্টলি রেডিয়াস বের করতে পারি না, উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার। হাউ টু ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার, মাইক্রোমিটার দিয়ে মনে হয়। ইয়েস, মাইক্রোমিটার স্ক্রু গজ নামের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, ওইটা দিয়ে করতে হয়। ভেরি গুড। ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার হয়, কিন্তু ভার্নিয়ার ক্যালিপারের থেকে ওই যে এটা হলো ভার্নিয়ার ক্যালিপারের রিডিং, সে সেকেন্ড ডেসিমাল প্লেস অফ আ সেন্টিমিটার পর্যন্ত বের করতে পারে, আর
কি বলে মাইক্রোমিটার স্ক্রু গজ সে আরো একটা এক্সট্রা ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে পারে। সো তার মানে কি সে আরো হাই রেজলিউশনের একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই তো? তো তার মানে সে আরো ভালো মতো কি করতে পারবে, ডায়ামিটারটা বের করতে পারবে। বুঝতে পারছো এসাস? ও হ্যাঁ বুঝছি। সো তাহলে ভার্নিয়ারও ইউজ করতে পারো, এটা প্রবলেম না, কিন্তু মাইক্রোমিটার ইজ আ বেটার চয়েস। সো তাহলে মাইক্রোমিটার ইউজ করে কি করলা? ইউজ মাইক্রোমিটার স্ক্রু গজ to measure the diameter of the wire. এখানে ডায়ামিটার বের করা কয়েকটা টেকনিক আছে, আমাদের বলতে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে কয়েকবার রিপিট রিডিং নিতে হয়, বিকজ আমরা তো ফিজিসিস্ট, আমরা জাস্ট ওয়ান সেট অফ রিডিংস নিয়ে কখনো স্যাটিসফাইড না। হোয়াট উই অলওয়েজ ডু, উই টেক রিপিট রিডিংস, এন্ড রিপিট রিডিং নিয়ে আমরা কি করি, রিপিট রিডিং নিয়ে উই অ্যাকচুয়ালি সি যে আমাদের অ্যাকচুয়ালি রিডিং গুলো অলওয়েজ কনসিস্টেন্ট থাকতেছে নাকি না। ওকে, এটাতে একটা রিলায়েবিলিটির একটা ব্যাপার আছে। তো আমরা ফোর্স কত অ্যাপ্লাই করতেছি এটা তো স্লটেড ম্যাথ থেকে জানবো, এরিয়ার ভ্যালুটা এইভাবে করে বের করব। ওকে, সো তাহলে স্ট্রেস আমাদের কাছে জানা হয়ে গেল। অলরাইট, অর শুড আই সে যে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সের জন্য আলাদা আলাদা কয়েকটা স্ট্রেসের ভ্যালু পাবে, যে ফোর্সের ভ্যালু যখন এত, স্ট্রেসের ভ্যালু তখন এইটা। ফোর্সের ভ্যালু আরেকটু বাড়াইলাম, তখন স্ট্রেসের ভ্যালু কি আরেকটু বাড়বে। ক্রস সেকশনাল এরিয়া উইল রিমেইন সেম, জাস্ট ফোর্স যত বাড়াইতেছি স্ট্রেসের ভ্যালু কি হইতেছে তত বাড়তেছে, তাই তো? এসাস? হ্যাঁ ওকে, এন্ড এই যে আমরা কোন একটা ফোর্স অ্যাপ্লাই করি বা when we apply stress on a metal wire, what will happen? তার লেন্থ বাড়বে না, ঋত্বিক? সো তাহলে এই যে হ্যাঁ কোন ভাইয়া। একটা ওয়্যারের লেন্থ যে বাড়তেছে, লেন্থের ইনক্রিজটা আমরা কি করতে পারি, ভার্নিয়ার ক্যালিপার দিয়েও বের করতে পারি, অর উই ক্যান অলসো ইউজ আ মিটার রুল। ওকে, সো তাহলে হোয়াট উই আর ডুইং, অরিজিনাল লেন্থটা মিটার রুল দিয়ে মাপলাম, দেন চেঞ্জ ইন লেন্থটা মিটার রুল দিয়েও মাপা যায়, ভার্নিয়ার ক্যালিপার দিয়েও মাপা যায়। সো তাহলে এরকম করে আমরা কি করলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সের জন্য ডিফারেন্ট স্ট্রেস হচ্ছে, এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেসের জন্য কি হচ্ছে। এইখানে মাইক্রোমিটার স্ক্রু গজ ইউজ করলে কি হবে? এই মাইক্রোমিটার স্ক্রু গজ আসলে কোন একটা কিছুর অ্যারাউন্ডে ওরকম পেঁচায় করতে হয়, বুঝছো? সো এইখানের মধ্যে ও মাইক্রোমিটার স্ক্রু গজের ওই চেঞ্জটা, এটা সিগনিফিকেন্ট একটা যেন চেঞ্জ আসে, ওইটার জন্য কয়েকটা এক্সপেরিমেন্টাল টেকনিক আছে, ওগুলো বলবো আমি। হ্যাঁ, আমি জাস্ট এখন একটা ওভারভিউ দিচ্ছি যে কিভাবে করে তুমি একটা এক্সপেরিমেন্ট সাজাবা, যে প্ল্যান করবা কিভাবে। ওকে, যে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেসটা কেমন হবে ওই ব্যাপারগুলি আমরা দেখতেছি। মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনটা কখন কি ওগুলো আমরা পরে শিখে নিব। ওকে, সো ফার্স্ট আমি প্ল্যানিং অফ আন এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় ওই জিনিসটা প্রসিডিওরটা বলতেছি। সো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেসের জন্য স্ট্রেইন আসছে। সো নাও ইউ হ্যাভ আ লট অফ রিডিংস, যে করসপন্ডিং কতগুলি স্ট্রেসের ভ্যালুর জন্য কতগুলি স্ট্রেইনের ভ্যালু তুমি পাইছো। নাও হোয়াট ইউ ক্যান ডু, you can draw a stress versus strain graph, then stress versus strain গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে, ইয়াং মডুলাস দিবে না? সো এখানের মধ্যে ফাইনালি আমাদের কাজটা কি করা লাগলো, ফাইনালি হোয়াট উই হ্যাড টু ডু, উই হ্যাড টু ডিটারমাইন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ অফ স্ট্রেস, যার জন্য করেসপন্ডিং ডিফারেন্ট স্ট্রেইনের ভ্যালু ডিটারমাইন করতে হয়েছে, দেন ওইটার গ্রেডিয়েন্ট থেকে উই ডিটারমাইন দা ইয়াং মডুলাস, যেটা আমাদের এক্সপেরিমেন্টের মোটিভটা ছিল, যে এক্সপেরিমেন্টে আমরা কি করতে চাইছি, we wanted to determine the young modulus and this is the way to do it. ওকে, তো এটা হলো নরমালি প্ল্যানিং। কিন্তু এই যে প্ল্যানিংটা করলাম, এখন আমি তো বলছি যে কি কোন একটা সার্টেন মেজারিং কোন একটা সার্টেন ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস অলওয়েজ ফিক্সড থাকে, তাই না? তো তাহলে মনে করো যে তোমার আয়রনের একটা ওয়্যার নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করলে, এখন আয়রনের মনে করো ইয়াং মডুলাস আসার কথা হলো এত, যে 1.07 × 10⁶ প্যাসকেল। মনে করো আয়রনের ইয়াং মডুলাস এত আসার কথা, কিন্তু তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালুতে পাইছো 1.21 × 10⁶। তো তাহলে কি দেখে মনে হইতেছে না যে আমাদের অনেক বড় একটা ডিফারেন্স চলে আসছে? কিন্তু হোয়াট ক্যান হ্যাপেন, ইট ক্যান স্টিল বি দ্য কারেক্ট অ্যান্সার, যে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এত আসছে,
এটা দেখেই যে তুমি ফার্স্টে রুল আউট করে দিবা যে না এক্সপেরিমেন্টটা ভুল, বিকজ একসেপ্টেড ভ্যালুর থেকে এটা বড় বা ছোট। ওকে, যে তোমার যদি এটা এমনও আসে 1.09 ইন্টু 10⁶ প্যাসকেল এমনও যদি আসে, সো তাহলে কি মনে হইতে পারে? It is not exactly equal to the accepted value, so it can seem like যে এক্সপেরিমেন্টটা মনে হয় ভুল হয়েছে, কিন্তু আসলে কি হইতে পারে, এই এক্সপেরিমেন্টটা ঠিকও হইতে পারে। ডিপেন্ড করে কিসের উপরে? তোমার আনসার্টেইনটি গুলি কত। ওকে, আমাদের ফাইনালি কি করতে হয়, যখন নাকি আমরা কোন একটা কিছু এরকম ফাইনালি বের করি, we actually use a plus minus, যে we use a range। ওকে, অলওয়েজ আমাদের ফাইনাল অ্যান্সারটা কিসের ফর্মে দেই? এক্সপেরিমেন্ট করে যদি কোনো একটা কিছু বের করা হয়, তাদেরকে এমন একটা রেঞ্জে অ্যান্সার দেওয়া হয়। তো তাহলে ব্যাপারগুলি কেমন দেখো, তোমাদের নতুন স্পেসিফিকেশনের জন্য কেমন প্রসিডিওর ওটা আমি বলে দিব পরে। তোমাদের নরমালি এই জিনিসটা খেয়াল করো যে অ্যাকচুয়ালি কিভাবে করে এগুলা অ্যাড্রেস করা হয়। কোন একটা রিডিং নিলে কেমন টাইপের কিভাবে কি অ্যাড্রেস করা হয় ওই ব্যাপারগুলি বলতেছি। সো সাপোজ দিস ইজ ইয়োর meter rule. Okay, so this is your meter rule. Now this is 0 centimeter, this is 1 centimeter, এটা এতটুকুই থাকুক। দেন এখানের মধ্যে আমরা ডিভিশন গুলি দেখি। সো এটা হলো 0.5, 0.1, 0.2, 0.3, 0.4, 0.6, 0.7, 0.8, সরি এটা বেশি দূরে দূরে হয়ে গেছে, 0.6, 0.7, 0.8, 0.9, 1। ওকে, সো তাহলে এই হলো তোমাদের ডিভিশন গুলা। নাও এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের অ্যাকচুয়ালি রিডিং গুলা কিভাবে লিখে। তুমি এমন রিডিং পাইলা, কততে আসছে এটা? এসাস 0. কত? 0.6 0.6। তো এটাকে আমরা লিখবো কত? দিস উইল বি রিটেন অ্যাজ 0.6 সেন্টিমিটার। ওকে, this will be written as 0.6 centimeter plus or minus, okay, plus or minus 0.1 centimeter। এটা আগের স্পেসিফিকেশনে লেখা হইতো, এটা বলে দিতেছি বিকজ তোমরা আগের স্পেসিফিকেশনের কোশ্চেন পেপার তো অনেকগুলি সলভ করবা, ওইটা দেখে যেন কনফিউজ না হও। এটা প্রিভিয়াস স্পেসিফিকেশনে এটা ফলো করা হইতো। ওকে, প্রিভিয়াস স্পেসিফিকেশনে এটা ফলো করা হইতো কি, প্লাস মাইনাস 0.1টা যে লিখলাম, হোয়াট ইজ দিস? What is this 0.1 centimeter? This is the least count or resolution of the measuring instrument। যে এটা রেজোলিউশনটা কত, যে সবচেয়ে ছোট ডিভিশন কত এটার ঋক্তি, যে 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করছে, সো তাহলে সবচেয়ে ছোট কত লেন্থ বের করতে পারবে সে? 0.1 সেন্টিমিটার। তো তাহলে এটাকে আমরা কি বলি, একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট সবচেয়ে ছোট যে ভ্যালুটা ডিটারমাইন করতে পারে বা সবচেয়ে ছোট যে রিডিংটা নিতে পারে তাকে আমরা বলি দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট অর দ্য রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, সো তাহলে আমাদের কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের রিডিং নিয়ে পরে আমাদের কি লিখতে হয়, প্লাস মাইনাস দ্য লিস্ট কাউন্ট অর দ্য রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। কিন্তু তোমাদের নতুন স্পেসিফিকেশনে নাও ইট হ্যাজ চেঞ্জড আ বিট, এন্ড এইটা আরো লজিক্যাল, যে নতুন স্পেসিফিকেশনে যেটা দিছে এটা আরো লজিক্যাল। এটা কি দেয়, প্লাস মাইনাস 0.1 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। এটা হলো নিউ স্পেসিফিকেশনে এই জিনিসটা ফলো করা হয়, যে এখানের মধ্যে কি করা হয়েছে, রেজোলিউশনের অর্ধেক ইউজ করা হয়েছে, তাই না? এসাস রেজোলিউশন হলো আসলে 0.1 সেন্টিমিটার, আর এটাকে কি করা হয়েছে, ডিভাইডেড বাই 2 করা হয়েছে। এটার সিগনিফিকেন্সটা কি এটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো তাহলে এটা কি, এটাকে বলা হয় দিস ইজ দ্য হাফ রেজোলিউশন। ওকে, দিস ইজ স্টেটেড অ্যাজ দ্য হাফ রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো তার মানে তুমি যখন নাকি কোন একটা এরকম রিডিং নিবা, ঠিক আছে, তার মানে তুমি যখন নাকি কোন এরকম একটা রিডিং নিবা, হোয়াট ইউ উইল অ্যাকচুয়ালি ডু, তুমি ওই রিডিংটা প্লাস মাইনাস
তার হাফ রেজলিউশনের রিডিংটা বসাও। এটা থেকে তোমার কি হচ্ছে, এটা থেকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার ভুল থেকে সরে আসতেছো, এটা একটা বড় ব্যাপার আছে। কিন্তু আরেকটা জিনিস দিয়ে কি হচ্ছে, তোমার আনসিওরিটি বাড়তেছে, অর এখানের মধ্যে তোমার এক্সাক্ট ভ্যালু পাওয়ার থেকে তুমি একটু দূরে সরে আসতেছো। ব্যাপারটা কি বলতেছে একটু খেয়াল করো। মনে করো এসাস যে এইখানের মধ্যে আমাদের যে রিডিংটা আসছিল, এখানে মাঝের কয়টা ডিভিশন যেমন নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমরা এই রিডিংটা যে দেখতেছি এখানের মধ্যে দেখো আমাদের চোখের দেখায় মনে হইতেছে কত, এক্স্যাক্টলি 0.6 এ আছে, তাই তো? চোখের দেখায় মনে হইতেছে এক্স্যাক্টলি কোথায় আছে, 0.6 এ আছে। বাট ইট ক্যান বি এনিওয়্যার, ওকে, ইট ক্যান বি এনিওয়্যার বিটুইন দিস এন্ড দিস। আমাদের এইভাবে অ্যান্সার লিখাতে কি বুঝাই, এসাস 0.6 প্লাস মাইনাস 0.1 এইভাবে অ্যান্সার লিখে আমরা কি বুঝাচ্ছি, the length of the material is anywhere between 0.5 centimeter and 0.7 centimeter. সো তাহলে কি আমাদের এই অ্যান্সার লেখাতে কি কোন রকমের ভুল আছে? এটা তো চোখ বন্ধ করে কারেক্ট নাকি, যে 0.5 আর 0.7 সেন্টিমিটারের মধ্যে কোন একটা লেন্থ হইছে, তাই তো? এক্স্যাক্টলি কত এটা বলতে পারতেছি না, কিন্তু কত, 0.5 আর 0.7 এর মধ্যে আমাদের রিডিংটা পড়তেছে। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা আমাদের ভালো মতো খেয়াল রাখা লাগবে, ঠিক আছে, যে এই রিডিংটা আমরা বলতেছি। কিন্তু এখনের জন্য আমরা যেমন টাইপের রিডিংটা দেই ওই জিনিসটা নিয়ে বলি, যে এখানের মধ্যে কাজটা কি, 0.55 থেকে 0.65 এর মধ্যে আমাদের যে কোনো একটা রিডিং হইতে পারে। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তো তোমরা একটা কাজ করো, নামাজের ব্রেক এখন দিয়ে দিব। আচ্ছা, সো তাহলে নামাজ পড়ে তোমরা একবারে 6:05 জয়েন করো, ঠিক আছে? ওকে, 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নেক, দেন কন্টিনিউ করতেছি, ঠিক আছে? এই পিডিএফটা তোমাদেরকেও দিয়ে দিব, এটাই বলতেছিলাম যে অ্যাপেন্ডিক্সটা, বুঝছো? আনসার্টেনিটিজ এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্কস এর উপরে ইউনিট 3 এন্ড 6 এর উপরে একটাই রিলিজ করা হয়েছে, এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিব, এখান থেকে আরো ডিটেইলে অনেক কিছু শিখতে পারবা। পুরোটাই পড়বো আমরা, তাও তোমাদেরকে আলাদা পিডিএফটা দেওয়া থাকবে আর কি। ওকে, সো তাহলে আমরা ব্রেকের আগে যতটুকু পর্যন্ত দেখে রাখছিলাম ওই জিনিসটা থেকে এখন আমরা কন্টিনিউ করবো। এন্ড যেটা বলতেছিলাম একটু আগে, যে এই পিডিএফটা তোমাদেরকে আজকে রাতের মধ্যে গ্রুপে দিয়ে দিবনি। এই পিডিএফটা থেকে অনেক কিছু, যে তোমাদের অ্যাকচুয়ালি কোন টার্ম অ্যাকচুয়ালি কি মিন করে, এই টার্মগুলি অ্যাকচুয়ালি তোমাদের ফ্যামিলিয়ার হইতে হবে এগুলোর সাথে। যে ভ্যালিডিটি মানে কি, ট্রু ভ্যালু মানে কি, অ্যাকিউরেসি, প্রিসিশন, অনেকজন এগুলো গোলায় ফেলায়, যে অ্যাকিউরেসি এন্ড প্রিসিশনের ব্যাপারটুকু অনেকজনেরই মাথায় ঢুকে না, যে অ্যাকিউরেসি অর অ্যাকিউরেট রিডিং কোনটাকে বলা হয়, প্রিসাইজ রিডিং কোনটাকে বলা হয়। ওকে, দেন এখানের মধ্যে কয়েকটা এররের নাম আছে, দেখো এই এরর গুলি আমরা আরো ডিটেইল ওয়েতে শিখবো, র্যান্ডম এরর এন্ড সিস্টেমেটিক এররস। ওকে, সো এগুলা এক্সপেরিমেন্ট করতে সময় আমাদের কি হইতে পারে, এক্সপেরিমেন্টারের নিজের ভুলের জন্য, যে র্যান্ডমলি মনে করো এরকম কি করা হলো না, সে প্যারালেক্স মেথড কি বলে, প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য কি করতে হয়, যাবে আই লেভেলের রিডিংটা নিতে হয়। তো তখন এখানের মধ্যে যদি কি না করে, সে একবার ভুলে আই লেভেলের রিডিংটা নিল না, তো তাহলে কি হবে, ওখানে প্যারালেক্স এরর হবে। সো তাহলে ওইটার জন্য আমরা কি বলবো, এটাকে দিস ইজ অ্যান র্যান্ডম এরর। কিন্তু কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে মনে করো যে ইনকর্পোরেটেড জিরো এরর আছে, মানে কি, যে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে অলওয়েজ ওখানের মধ্যে কি একটা সার্টেন ভ্যালু দেখায়, যে কোনো কিছু তুমি বসাও না, একটা ম্যাচ ব্যালেন্সের উপরে তুমি কোনো কিছু অ্যাড করো নাই, বাট স্টিল সে একটা সার্টেন রিডিং দেখাচ্ছে, মনে করো 0.7 কেজি রিডিং দেখাচ্ছে। সো ওইটাকে আমরা কি বলবো, সিস্টেমেটিক এরর বলবো। তো এরকম অনেকগুলি টাইপের এরর এমন ইয়েগুলাতে পড়ে, যে ইদার সে র্যান্ডম এরর হবে অর সিস্টেমেটিক এরর হবে। আর এগুলি কিভাবে কি বোঝা যায়, এইসব ব্যাপারগুলি নিয়ে আমরা ডিসকাস করব পরে। দেন রিপিটেবিলিটি, রিপ্রোডিউসিবিলিটি, আনসার্টেনিটি, এরর, রেজোলিউশন, সিগনিফিকেন্ট ফিগারস, এইসব ব্যাপারগুলি আমাদের কনসেপ্টটা খুবই ভালো থাকতে হবে। যে রেজোলিউশনের ব্যাপারটা আমরা বলতেছিলাম কি, the smallest measuring interval and the source of uncertainty in a single reading. তো তাহলে সবচেয়ে স্মলেস্ট যে রিডিংটা নিতে পারে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাকে কি বলা হয়, the resolution of the measuring instrument, or in some cases it is also called what, least count. Alright, so তাহলে
রেজলিউশন অর লিস্ট কাউন্ট অফ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট কি কাকে বলা হয়? এটা সবচেয়ে ছোট যে ডিভিশনটাকে রিড করতে পারে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, ওইটাকে কি বলা হয়? লিস্ট কাউন্ট বা রেজলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। এন্ড এইটাই হলো কি আমাদের একটা সিঙ্গেল রিডিং এর জন্য সোর্স অফ আনসার্টেনটি। হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা এগুলার ক্যালকুলেশনের ব্যাপারে যখন দেখবো তখন আসবো। দেন সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা আমরা অলরেডি জানি। তা আনসার্টেনটির জিনিসটা দেখো, আমরা একটু এখানের মধ্যে একটু পড়ি, দেখি এখানের মধ্যে কি বলতেছে। আনসার্টেনটি নরমালি ডেফিনেশনটা কি, অনেক বড় একটা দেওয়া আছে, এটা কি এক্সাম্পল সহ, তাহলে যেন তোমার বুঝতে ইজি হয়। কি বলতেছে দেখো, আনসার্টেনটিটা কি? দ্য ইন্টারভাল উইদিন হুইচ দ্য ট্রু ভ্যালু ক্যান বি কনসিডার্ড টু লাই within a given level of confidence or probability. What does that mean? এই যে একটু আগে যে আমরা একটা রেঞ্জ বলতেছিলাম না এসাস, যে 0.6 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। সো তাহলে এটা কি ছিল? একটা ইন্টারভাল ছিল না বা একটা রেঞ্জ ছিল না, যে 0.5 সেন্টিমিটার থেকে 0.7 সেন্টিমিটারের মধ্যে যে কোনো একটা ভ্যালুতে আমাদের কি থাকবে? ট্রু ভ্যালুটা থাকবে, যে অ্যাকচুয়াল লেন্থ অফ দা অবজেক্ট কত, এটা আমরা পুরোপুরি বলতে পারতেছি না 100% শিওরিটি দিয়ে, কিন্তু এই রেঞ্জ যখন নাকি আমরা অ্যাড করে দিচ্ছি তখন উই আর মোর অর লেস কনফিডেন্ট যে আমাদের ট্রু ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে কোন একটা ভ্যালুর মধ্যে পড়বে, তাই তো এসাস? হ্যাঁ। তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের এর জন্য ইউনিট 3 এর এইসব জিনিসগুলো বুঝতে হবে। ইউনিট 3 তে আমি আরো বেশি তোমাদেরকে বলবো যে ফোকাস করার জন্য, বিকজ ইউনিট 1 এন্ড 2 তে মার্কস পাওয়া যায় অর ফুল মার্কস পাওয়া ইনফ্যাক্ট যত ইজি, ইউনিট 3 তে ফুল মার্কস পাওয়া ততই টাফ, বিকজ ইউনিট 3 তেই তোমার রুম ফর এরর হলো সবচেয়ে কম। ওকে, ইউনিট 3 তে তোমার রুম ফর এরর হলো সবচেয়ে কম, যে এমনও হইতে পারে যে তুমি 2 মার্ক কাটা গেছে, যে র মার্কস এর মধ্যে তোমার 2 মার্ক কাটা গেছে, ইউ ক্যান লুজ ফুল মার্কস, যে ফুল মার্ক তুমি নাও পাইতে পারো। কিন্তু ইউনিট 1 আর ইউনিট 2 তে কি, ইউনিট 1 আর ইউনিট 2 তে 20 মার্ক কাটা গেলে পরেও ইউ ক্যান বি মোর অর লেস ইন দা সেফ রিজিয়ন, যে তুমি ফুল মার্কস পাবা, যে ফুল ইউএমএস চলে আসবে। যে 80 তে যদি তুমি 60 ও পাও ইউনিট 1 এ বা ইউনিট 2 তে, দেয়ার ইজ আ চান্স যে ইউ ক্যান গেট 120 আউট অফ 120। কিন্তু ইউনিট 3 তে তুমি যদি 50 তে 48 পাও বা 47 পাও, ইট ক্যান কস্ট ইউ দা ফুল ইউএমএস, যে 60 আউট অফ 60 নাও পাইতে পারো, 59 পাবা, 58 পাবা। তো তাহলে পরে কি, ফুল মার্কস এর জন্য এই ইউনিট 3 টা খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্সের ইউনিট 3 এন্ড ইউনিট 6 এ ফুল মার্কস পাওয়া যত কঠিন, কেমিস্ট্রিতে ইউনিট 3 এন্ড ইউনিট 6 এ ফুল মার্কস পাওয়া তত সোজা। কেমিস্ট্রিতে তুমি দেখবা যে যারা নাকি ইউনিট 1 এন্ড 2 তে ফুল মার্কস পায় না, তারাও যে কি করে ইউনিট 3 এন্ড 6 এ ফুল মার্কস পায়। বুঝছো? কেমিস্ট্রিতে ব্যাপারগুলি খুবই রিপিটেটিভ, অলওয়েজ সেম জিনিস আসে, ওগুলি ব্যাপার নিয়ে টেনশন করারই কিছু নাই। ওকে, তো ওগুলি আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে কিসে? এই ফিজিক্স এর ইউনিট 3 তে থাকতে হবে, ইফ ইউ আর উইলিং টু স্কোর গুড মার্কস। যে ইট ইজ ভেরি ইজি টু স্কোর 80%, কিন্তু ইট ইজ ভেরি হার্ড টু স্কোর 100%। বুঝছো? 80% স্কোর করা খুবই ইজি, কিন্তু 100% স্কোর করা খুবই কষ্ট। এটাই হলো ইউনিট 3 এর একটা ডিলেমা। অনেকজনই ইউনিট 3 নিয়ে এরকম টাইপের প্রবলেম ফেস করে, তো ওগুলা জিনিস আমি আরো ডিসকাস করবো তোমাদের সাথে কোয়েশ্চেন পেপার করতে সময়। এখন দেখো কি বলতেছে, যে এনি মেজারমেন্ট উইল হ্যাভ সাম আনসার্টেনটি অ্যাবাউট দ্য রেজাল্ট। বলছিলাম না যে যে কোনো মেজারমেন্টে তুমি নাও না কেন, যত প্রিসাইজ, ঠিক আছে, যত হাই রেজলিউশনের তুমি মেজারিং ইনস্ট্রুমেন্ট নাও না কেন, যে অনেক অনেক ঘন ঘন ডিভিশন, অনেক ছোট ছোট ডিভিশন আছে, স্টিল তার মধ্যে কি থাকবে? স্টিল দেয়ার উইল বি অ্যান আনসার্টেনটি। ওকে, স্টিল দেয়ার উইল বি অ্যান আনসার্টেনটি অ্যাবাউট দ্য, কি বলে, রিডিং দ্যাট ইউ আর টেকিং। আচ্ছা ধরো একটা কল আসছে, একটু 1 মিনিট।
ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে যে কোনো তুমি রিডিংই নাও না কেন, যত ভালো মেজারিং ইনস্ট্রুমেন্টই হোক না কেন, দেয়ার উইল অলওয়েজ বি অ্যান ইনকর্পোরেটেড আনসার্টেনটি। ওকে, সো তাহলে this will come from variation in the data obtained and the subject to systematic or random effects. Okay, so তাহলে তুমি ডিফারেন্ট সোর্স থেকে ওরকম ডেটা নিতে পারো। মনে করো যে তুমি লেন্থটা মাপলা মিটার রুল দিয়ে, ডায়ামিটারটা মাপলা মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে, ঠিক আছে, এক্সটেনশনটা মাপলা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। তো ডিফারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে রিডিং নিলে তাদের জন্য আনসার্টেনটি গুলি আলাদা আলাদা হয়। তো তাদেরকে নিয়ে কেমন ভাবে কি ডিল করতে হয় এন্ড এভরিথিং, এইসব ক্যালকুলেশন আমরা দেখবো সামনে। ওকে, বাট তোমাদের এখন যে ব্যাপারটা মাথায় ঢুকাইতে হবে কি, নো রিডিং অর নো মেজারমেন্ট ইজ পারফেক্ট। সবগুলাতেই কি থাকবে, একটা আনসার্টেনটি থাকবে। বুঝতে পারতেছো এসাস? হ্যাঁ। তো তাহলে এই আনসার্টেনটির ব্যাপারগুলি আমাদেরকে কি করা দরকার, অ্যাড্রেস করা দরকার। যে উই হ্যাভ টু ফাইনালি অ্যাড্রেস দ্যাট, যে রিডিংটা আমাদের ফাইনালি আসছে, যে আমরা এক্সপেরিমেন্ট করে যে রিডিংটা পাইছি, এটা আমাদের এক্সাক্ট রিডিং না, এটা কি হবে, একটা সার্টেন রেঞ্জের মধ্যে লাই করবে, যে ইট ক্যান বি এনিওয়্যার বিটুইন দিস ভ্যালু এন্ড দিস ভ্যালু। সো তাহলে হোয়াট উই উইল ডু, ফাইনালি যখন কোন একটা অ্যান্সার দিব, উই উইল সে দ্যাট দ্য ফাইনাল অ্যান্সার উইল বি এনিথিং বিটুইন দিস রেঞ্জ। ওকে, তো এই যে এই কথাটা কি বলতেছে দেখো, this can be estimated by considering the instruments and the method and will usually be expressed as a range such as 20 degree Celsius plus minus 2 degree Celsius। তো এখানে কি 20 plus minus 2 মানে কত, 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে কোন একটা রিডিং হবে, তাই তো যাবে। তো তাহলে এমন টাইপের ব্যাপারটা। সো কি বলতেছে দেখো, the confidence of the কি বলে, the confidence will be qualitative and based on the goodness of fit of the line of best fit। এই যে লাইন অফ বেস্ট ফিট এর কথাটা যে বলতাম, এর জন্য বলতাম দেখো, যে তুমি কোন একটা গ্রাফে, আমরা আগে ও লেভেলসে থাকতে সময় অনেকগুলো জিনিসই বলে আসছি যে বড় হইলে শিখবা। সো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারগুলি কেমন। তোমাদেরকে বলতাম না যে কোন একটা গ্রাফ তোমাদের এমন আসছে রিডিং গুলি, ইট ইজ নট নেসেসারিলি যে তোমার সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে লাইনটা পাস করাইতে হবে। হোয়াট ক্যান হ্যাপেন, ইট ক্যান, এমনও হইতে পারে লাইনটা কোনো পয়েন্টের ভিতর দিয়ে পাস করলো না, বাট কি দেখো তো, দিস লাইন ইজ ক্লোজ টু অল দা পয়েন্টস, তাই না, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দিয়েই সে পাস করতেছে না, কিন্তু সবগুলির কাছাকাছি দিয়ে যাচ্ছে, তাই তো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, গুডনেস অফ ফিট অর লাইন অফ বেস্ট ফিটটা কত ভালো ম্যাচ করতেছে আমাদের রেজাল্টের সাথে। এটার মানে হলো এরকম, যেটা বললাম যে তোমার ভ্যালু আসছে এইটা, তার মানে যে এক্স্যাক্টলি এইটাই হবে এমন কোনো কথা নাই। দেয়ার উইল বি হোয়াট, দেয়ার উইল বি আ রেঞ্জ, প্লাস মাইনাস এতর মধ্যে কোন একটা থাকবে। এগুলাকে এরর বার বলা হয়। যে রেড কালার দিয়ে অ্যারো দিয়ে আপ এন্ড ডাউন অ্যারো দেখাইতেছি না রিক্তি, তো এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় এরর বার। ঠিক আছে, এই এরর বার গুলি কিভাবে কি বের করেন এভরিথিং, এইসব জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে যত আমাদের আচ্ছা, বলো। অ্যানোমালাস পয়েন্ট কি লাইন অফ বেস্ট ফিট এফেক্ট করবে? অ্যানোমালাস পয়েন্ট এতই দূরে থাকবে যে এটা আমাদের যেমনি চাও তুমি মিলাইতে পারবা না, যে ইট উইল বি ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দ্য লাইন অফ বেস্ট ফিট। সো এটা অ্যানোমালি হবেই, বুঝছো। আচ্ছা, অন্যগুলি হলো আমাদের ট্রেন্ডের সাথে মিলতেছে, ওকে, একটা প্যাটার্ন ফলো করতেছে, কিন্তু এখানে একদম প্যাটার্নটাকে ব্রেক করে ফেলতেছে, এমন টাইপের জিনিস। অ্যানোমেলি কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের জন্য ইম্পর্টেন্ট, যে এগুলা আরো যত বড় হবা, যে ইউনিট 4 এ যখন যাবা তখন দেখবা তোমাদের আসলে ও লেভেলস এটা ছিল, বাদ দিয়ে দিছে। এই যে তোমাদের বুকলেট থেকে এগুলা কোশ্চেন বলছিলাম না, এগুলা বাদ। যে রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের, ওগুলা যে আমরা বাদ দিয়ে দিতাম কোশ্চেন গুলি। ওয়াই? বিকজ এই জিনিসটা তোমাদের সিলেবাস থেকে পরে কেটে দিছে, ও লেভেলসে নাই, ইউনিট 4 এ আছে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা কি, অ্যানোমালাস রেজাল্ট দেখে, অ্যানোমালাস রেজাল্ট থেকে তারা নতুন একটা ডিসকভারি করছে, বুঝছো। সো তাহলে অ্যানোমেলি যে আমাদের এক্সপেরিমেন্টে ইম্পর্টেন্ট না এমন না। সো অ্যানোমেলি গুলাকে নিয়ে আমরা কিভাবে ডিল করি, আমরা কি বলতাম লাবিবা, অ্যানোমেলি গুলো নিয়ে আমরা কিভাবে ডিল করি, যে অ্যানোমেলিটা আসছে ওটাকে ডিসকার্ড করলাম, দেন ওখানে আবার রিপিট করব। কিন্তু বারবার বারবার রিপিট করার পরেও যদি সেম অ্যানোমেলি আমাদের কন্টিনিউ হইতেই থাকে, তো তার মানে হোয়াট ডাজ দ্যাট মিন, আমাদের কারেন্ট যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে ওখানের মধ্যে কোনো একটা গ্যাপ আছে, তাই তো।
যে না হলে তো বারবার বারবার তো আমাদের অ্যানোমালাস রিডিংটা অ্যারাইজ করার কথা না। সো তাহলে অ্যানোমেলি থেকে তখন আমাদের একটা কোয়েশ্চেন জাগে, আচ্ছা এটা কেন আসতেছে বারবার, তখন এটা নিয়ে যখন সায়েন্টিস্টরা ইনভেস্টিগেট করে দে ডিসকভার সামথিং নিউ। বুঝতে পারছো? তো ওইসব জিনিস নিয়ে আমরা দেখবো। তো ইউনিট 3 এর ব্যাপারগুলো বুঝতে পারতেছো? আনসার্টেনটির জিনিসটা কি, যে আমাদের মেজারমেন্ট কোনোটাই পারফেক্ট না, সবকিছুর মধ্যে একটা ইনহেরেন্ট আনসার্টেনটি থাকে। সো হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু অ্যাড্রেস দোজ আনসার্টেনটিস। বুঝতে পারছো সবাই? সো এই যে এই কথাটা বলতেছে দেখো, and the size of the percentage uncertainty, এই যে একটা টার্ম আসলো কি পার্সেন্টেজ আনসার্টেনটি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এখন কথা বলবো। আমরা এখন আবার নোটপ্যাডে চলে যাব, ওখানের মধ্যে দেখবো যে পার্সেন্টেজ আনসার্টেনটিজ এন্ড এভরিথিং কিভাবে করে ক্যালকুলেট করা হয়। ওকে, সো লেটস গো ব্যাক টু দা নোটপ্যাড। ওকে, সো তাহলে আমরা ব্যাপারগুলি কেমন ভাবে লিখছি, নিউ স্পেসিফিকেশনটা আমি এখন দেখাবো, বিকজ ওল্ডটাও দেখতে পারো একই টাইপের প্রসিডিওর, জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার তোমাদের নতুন স্পেসিফিকেশনে কোশ্চেন পেপারের অ্যামাউন্ট তো কম, তো প্র্যাকটিস করার জন্য বেসিক্যালি তোমাদের কোনটা ফলো করতে হবে, ওল্ড স্পেসিফিকেশনটাই ফলো করতে হবে। বাট ডোন্ট ফল ইন দ্য ট্র্যাপ যে ওইটা প্র্যাকটিস করতেছো দেখে ফাইনালি মেইন এক্সামে যে প্রিভিয়াস স্পেসিফিকেশনে ক্যালকুলেশন করে আসলা, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। বুঝতে পারছো? সো ইউ উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যে ইউ উইল হ্যাভ টু অলওয়েজ কিপ ইন মাইন্ড, যে অন দ্য ব্যাক অফ ইয়োর হেড ইউ উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট নিউ স্পেসিফিকেশনের জন্য হাফ রেজোলিউশন দিয়ে ক্যালকুলেশন করতে হয়। ওকে, সো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। নাও লেটস সি পার্সেন্টেজ আনসার্টেনটির ব্যাপারগুলি কি। সো ফার্স্ট অফ অল, when a reading is taken, যে আমি ফার্স্ট একটা জিনিস লিখি, when a reading is taken using a measuring instrument, যে কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে যখন নাকি রিডিং নেওয়া হয়, কি করা হয়, it is stated as a range or it is stated as a range or interval, তাই তো? কেমন টাইপের? Let's write 24.0 centimeter plus minus 0.05 সেন্টিমিটার। এখানের মধ্যে একটু ব্যাপারটা খটকা লাগে, কেমন টাইপের, যে এখানের মধ্যে তোমার আগের স্পেসিফিকেশনে এই জিনিসটা একটা দিক দিয়ে ভালো ছিল। কিভাবে ভালো ছিল ওই জিনিসটা বলবো। আচ্ছা দাঁড়াও, আমি আগের স্পেসিফিকেশনটা প্রথমে দেখাই, তাহলে পরে তোমরা একটা জিনিস বুঝতে পারবা। ওকে, সো 0.1 সেন্টিমিটার এমন দেওয়া। ওকে, সো নাও এগুলা কোনটার কাজ কি বলে, কোনটাকে কি বলা হয়, এগুলা জিনিস দেখি। এটা কি, এটা হলো আমাদের মেইন রিডিং। ওকে, যেটা ফার্স্ট এরকম রিডিংটা নেওয়া হয়, এটা হলো আমাদের কি, দিস ইজ দ্য মেইন রিডিং। আর এই যে এইটা যে প্লাস মাইনাস একটা জিনিস যে লিখা, এটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড অ্যাবসলিউট আনসার্টেনটি। ঠিক আছে, or least count or resolution। ঠিক আছে, কি বলা হয়, it is called absolute uncertainty or least count or resolution। যে একটু আগে আমরা এগুলা জিনিস লিখে আসছিলাম না, যে this is called least count or resolution। সো এই জিনিসটাকে আরেকটা নামও বলা হয়, কি বলা হয়, this is also regarded as absolute uncertainty। তো এখন এটা তো আনসার্টেনটিটা একটা কি আছে, লেন্থের ফর্মে আছে। এখন আমরা এই আনসার্টেনটিটাকে কি করতে পারি, আমরা এই আনসার্টেনটিটাকে একটা পার্সেন্টেজের ফর্মে লিখতে পারি। সো পার্সেন্টেজ আনসার্টেনটি অফ দিস রিডিং, পার্সেন্টেজ আনসার্টেনটি অফ দিস রিডিং, কোন রিডিং, এই যে 24 সেন্টিমিটার যে একটা লেন্থ বের করা হয়েছে, এই লেন্থের পার্সেন্টেজ আনসার্টেনটি কত, এটা কিভাবে বের করা হয়,
resolution divided by main reading or measured value multiplied by 100. So এখন এখানে দেখো তো এটা কত আসে, 0.1 divided by 24.0 multiplied by 100 করলে কত আসে দেখো তো, একজন একটু ক্যালকুলেটর বসায়। জিরো 0.41666 মানে 667 0.416 সামথিং। ওকে, তো এখন এই যে এখন আমাদের আসবে এই জায়গায় তোমরা মনে করো যে ইউনিট 1 এন্ড 2 তে ইউ উইল গেট অ্যাওয়ে উইথ দ্য সিগনিফিক্যান্ট ফিগারস, যে গিভেন ইনফো যত সিগনিফিক্যান্ট ফিগার আছে ওটা যদি নাও দাও তাইলে পরেও তোমাকে মাঝে মাঝে ওরকম ছেড়ে দিবে। ওকে, মাঝে মাঝে ওরকম ইয়ে করবে না, কি বলে, নাম্বার গুলা নাও কাটতে পারে, ওর অ্যালাওয়েন্স রেঞ্জের মধ্যে থাকতে পারে, বাট ইউনিট 3 তে কাটবেই কাটবে, এটা তুমি লিখে রাখতে পারো যে এটা কেটেই দিবে তুমি যদি সিগনিফিক্যান্ট ফিগার ঠিক না রাখো। এইটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেটস সি ইফাজ। ইফাজ বলতো এই পার্সেন্টেজের ভ্যালুটাকে কত সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে অ্যাকচুয়ালি আমরা ফুল মার্কস পাবো? বলতে পারবা কত সিগনিফিক্যান্ট ফিগারে লেখাটা আমাদের ঠিক হবে? 2 significant figure. 2। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা এটা 3 হবে না? 3 না 24.0 তে মিন না, এটা আসলে we always follow the significant figure of the uncertainty value। ঠিক আছে, যে রেজোলিউশনের সিগনিফিক্যান্ট ফিগার কত, তত সিগনিফিক্যান্ট ফিগারে আমরা রিডিংটা দেই। ঠিক আছে, সো তাহলে ফাইনাল অ্যান্সার এটাকে কত লিখতে হয়? ফাইনাল অ্যান্সার এটাকে লিখতে হবে কত, 0.4 সেন্টি, কি বলে 0.4%, বিকজ লিস্ট কাউন্ট যত সিগনিফিক্যান্ট ফিগারে থাকবে ফাইনাল পার্সেন্টেজটা কি হবে, তত সিগনিফিক্যান্ট ফিগারে হবে। এগুলো আমরা কোশ্চেন পেপার যখন করব উই উইল অলসো নোটিস দিস। এগুলো আমাদের অ্যাকচুয়ালি পুরোপুরি ফুল প্রুফ লেখা নাই, বাট মার্ক স্কিম দেখে দেখে এসব জিনিস আমাদের শিখতে হয়েছিল, বাট এখন তোমাদের অ্যাপেন্ডিক্সে সুন্দর মতো দেওয়া, বাট ওরকম হার্ড ওয়েতে শিখলে পরে অনেক কিছু মনে থাকে। তো এই জিনিসটা তোমাকে দেখাবো যে এটা কি করা হয়। 24.0 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1, ওই যে প্লাস মাইনাস 0.1টা যে এটা কত সিগনিফিক্যান্ট ফিগার, 1 সিগনিফিক্যান্ট ফিগারে না, এন্ড এটাকে কি বলা হয়, রেজোলিউশন। তো রেজোলিউশন যত সিগনিফিক্যান্ট ফিগারে থাকবে পার্সেন্টেজ আনসার্টেনটি তত সিগনিফিক্যান্ট ফিগার, সরি, পার্সেন্টেজ আনসার্টেনটিটা তত সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট। এর থেকে বেশি দেওয়াতে একটা ভুল ব্যাপার বলা হয়। ওই ব্যাপার কেমন জিনিস, ওইসব জিনিস আমরা আস্তে আস্তে শিখে নিব। আমরা একটা জিনিস দেখি, এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো যে আমাদের কি করতে হবে, এটা হলো একটা রুল। ওকে, কেন এটা রুল এন্ড কেন বেশি সিগনিফিক্যান্ট ফিগার দেওয়াটা একটা ভুল জিনিস হয়, ওই জিনিসটা আমি এক্সপ্লেইন করব পরে, বাট ইউ উইল হ্যাভ টু নোট দিস ডাউন, যে পার্সেন্টেজটা আমাদের কত সিগনিফিক্যান্ট ফিগারে আনতে হবে, যাবের লিস্ট কাউন্ট বা রেজোলিউশন যত সিগনিফিক্যান্ট ফিগারে আছে পার্সেন্টেজটাকে কি করতে হবে, তত সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে রিক্তি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখবে, যে অ্যারোটা যে ড্র করলাম এরকম এই জিনিসটা কপি করে পাশে এমন ভাবে লিখে রাখতে পারো যে পার্সেন্টেজটা কখন কারেক্ট, পার্সেন্টেজ ইজ কারেক্ট to the number of significant figures of the resolution। ওকে, তো তাহলে রেজোলিউশন যত সিগনিফিক্যান্ট ফিগারে তত পর্যন্ত অ্যানসারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে বের করা হয়। এটা একটা সিঙ্গেল রিডিং এর জন্য অনেকভাবে পার্সেন্টেজ আনসার্টেনটির ক্যালকুলেশন তোমাদের আসবে। আমরা আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম, ফার্স্টে তোমাদেরকে মাথায় একটা কনসেপ্ট ঢুকাই দিলাম যে কি, নো রিডিং ইজ পারফেক্ট, প্রত্যেকটার সাথে ইনহেরেন্ট একটা আনসার্টেনটি থাকে। তো তাহলে
আনসার্টেনটি যত বড় হবে তত আমাদের জন্য খারাপ, তাই তো? যে আনসার্টেনটি যত বড় হবে তত আমাদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, যে আমাদের রেঞ্জ তত আমরা বড় করে বলতেছি, রেঞ্জ যত বড় বলবো তত আমাদের জন্য কি ব্যাপারটা খারাপ হইতেছে। যে আমরা মনে করো এসএস কে জিজ্ঞাসা করলাম যে স্পিড অফ লাইট কত, মনে করো এসএস জানে না, কিন্তু এসএস কি করবে? এসএস বলবে যে স্পিড অফ লাইট হবে 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালু। এসএস এর কথা কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই, না না ভ্যালুটা তো আসলে এইটাই, তাই না? যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তো 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালুর মধ্যে তো পড়তেছে, দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট দ্যাট। কিন্তু তার কি কনফিডেন্স লেভেল অফ দ্য অ্যান্সার ইজ ভেরি ভেরি লো, তাই তো? যে সে অ্যান্সার কোনো কিছু স্পেসিফাই করে ওরকম বলতেছে না, সে একটা এত বড় একটা রেঞ্জ বললো যে যেই রেঞ্জের মধ্যে আসলে পড়বে। ওকে, সো তাহলে এমন টাইপের অ্যান্সার বললে পরে বা এমন টাইপের রিডিং দিলে পরে আসলে আমাদের হেল্প হয় না ব্যাপারটা। আমরা এক্সপেরিমেন্ট করে কি করতে চাই? উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ন্যারো ডাউন দ্য আনসার্টেনটি এন্ড উই ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার কনফিডেন্স, যে ফাইনালি আমরা ওরকম একটা ভ্যালিডিটি দিয়ে অর ফাইনালি একটা জোর দিয়ে বলতে চাই যে ভ্যালুটা এতই হবে বা বেশির চেয়ে বেশি এই রেঞ্জের মধ্যে পড়বে। তুমি যত অল্প রেঞ্জের মধ্যে অ্যান্সার দিতে পারবা তত তোমার কি হবে? ইউ উইল হ্যাভ আ বেটার আউটকাম ফ্রম দ্য এক্সপেরিমেন্ট। ওরকম টাইপের ব্যাপার কেমন কি হয় ওইসব জিনিসগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো সবার কাছে কি ইউনিট 3 এর মেইন ইন্টেনশনটা বোঝা গেছে যে ইউনিট 3 তে তোমরা কেমন টাইপের জিনিসগুলো ফেস করবা? হুম ওকে, সো তাহলে এই জিনিসটা সবাই কপি করে ফেলো, দেন আমাদের আজকের ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। আর তোমাদের কিন্তু সানডের জন্য যে হোমওয়ার্কটা আছে হোমওয়ার্কটা কিন্তু প্লিজ সানডের মধ্যে আগে দিয়ে দিবা, তাহলে যেন তোমাদের ওয়েবসের ওই জিনিসগুলো আমরা শেষ করে ফেলতে পারি, ঠিক আছে? এরপর আমরা নেচার অফ লাইটের ওইসব জিনিস এন্ড ইউনিট 3 গুলা নিয়ে ফোকাস করব। এন্ড তোমাদের সাথে আরো একটা ব্যাপারে, ওইটা 22 যখন নাকি বড় নোটিশটা আসবে, অনেকজন তোমরা অলরেডি ডিসিশন নিতেছো যে প্রেডিক্টরে যাবা, কিন্তু যারা নাকি প্রেডিক্টরে যাবা নাকি যাবা না এটা নিয়ে এখনো শিওর না, তারা তোমরা 22 জন্য ওয়েট করো। একটা বড় একটা নোটিশ আসবে, দে উইল বি প্রোভাইডিং আস দ্য ডিটেইলস যে অ্যাকচুয়ালি কিভাবে কেমন তারা অ্যাসেসমেন্টের কাজগুলি করবেন এভরিথিং। সো ওইসব দেখে আমরা একটা ডিসিশন নিব যে কিভাবে করে আমাদের ফার্দার ক্লাসগুলি অপারেট করা হবে, যে মক্স গুলি কখন নিব। যে অক্টোবরে যদি তোমরা আসলে এক্সাম দাও, হ্যাঁ অনেকজনই তোমরা অক্টোবরে দিতে চাচ্ছ, সো তাহলে অক্টোবরে এক্সাম দিলে তো এত আগে আগে মক নিলে কি হবে? তোমাদের পরীক্ষার আগে আগে তো মক তো আবার দিতেই হবে, তাই তো? সো তাহলে হোয়াট উই উইল ডু, উই উইল অ্যাকচুয়ালি গো থ্রু দ্য বুকলেট ইন দ্য ক্লাস টাইম। ক্লাস টাইমে আমরা বুকলেটটা ওরকম ডিটেইলড ওয়েতে কোশ্চেন বাই কোশ্চেন সলভ করব, তাহলে যেন আমাদের কি হয় অক্টোবরের জন্য এরকম কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। কোশ্চেন পেপার যত আমরা প্র্যাকটিস করব, দেন উই উইল বি মোর রেডি ফর দ্য অক্টোবর এক্সামস। বুঝতে পারছো? সো এইসব জিনিসের আমরা ডিসিশনটা 22 ফেব্রুয়ারিতে নিব। ওকে ভাই বলো। মকের রেজাল্ট দেওয়ার কথা ছিল। হ্যাঁ ওই মকের রেজাল্টটা বলবো এখন। So, তাহলে তোমাদের মকের রেজাল্ট লেটস সি, যার যার খাতা পাইছি। তোমার খাতা তো জমা দাও নাই তুমি এখনো? কে? তুমি? আমি আমি দেই নাই। ওকে, সো কয়েকটা, মেসেঞ্জারে দিয়ে দিলাম সাথে সাথে। হ্যাঁ ওইটা দিছো, কিন্তু খাতা তো জমা দিতে হবে এইভাবে যে, ওগুলি ও না ঠিক হয়েছে, তুমি তো ওখানে জমা দাও নাই। হ্যাঁ ওকে, আমি সো বলবো না। কয়েকটা মার্কস একটু কমের দিকে আসছে, ওই জিনিসটা একটু বাজে। আচ্ছা এখন পাঠিয়ে দিলে হবে like কালকের মধ্যে? হ্যাঁ হ্যাঁ কালকের মধ্যে পাঠায় দাও তো, তাহলে এরকম তাড়াতাড়ি করে চেক করায় ফেলতে হবে আর কি, বুঝছো? যারা যারা পাঠাও নাই ওগুলো আচ্ছা, পাঠাই আচ্ছা। দিতে হবে। সো এখানে কয়েকটা মার্কস একটু কমের দিকে আসছে, একটু বেশি কম, যেগুলো তোমাদের একটু হার্ডওয়ার্ক করা লাগবে আরো, বুঝছো? মারিয়া, বর্ষা আর নুয়াজিশ, তোমাদের মার্কস গুলো একটু কমের দিকে আসছে। সো তোমাদের মার্কস ওইটা পেয়ে যাবা তোমরা, ওইটা এখানের মধ্যে বললাম না। ওকে ওকে, এরপরে জেরিন চৌধুরী 66 আউট অফ 80, রিক্তি আহমেদ 72 আউট অফ 80, ইফাজ আহমেদ 78 আউট অফ 80, আলজাবের 65 আউট অফ 80, শুভ্র আহমেদ 60 আউট অফ 80, লামিয়া হাই মেঘলা 75 আউট অফ 80। লামিয়ারটা একটু ডাউট
অ্যারাইজ করছে, যে খাতা চেক করছে বলতেছিল যে কতগুলি পয়েন্টস এক্স্যাক্টলি মার্ক স্কিমের সাথে মিলে গেছে, তো এটা বলল যে এক্সপ্লেনেশন গুলি ওন ওয়ার্ডস এ লিখলে পরে বেটার। দেন শুভাশিস বিশ্বাস 67, আর লাবিবার মার্কস অ্যাকচুয়ালি কাটতে পারতেছিল না, 1 মার্ক কাটছে কোনো মতে, সো 79 আউট অফ 80। ঠিক আছে, তো দিজ আর দা মার্কস যারা যারা খাতা জমা দিছো, এন্ড বাকি যারা এখনো দেও নাই তোমরা খাতা জমা দিয়ে দিলে ওটা একটু তাড়াতাড়ি আমাদের চেক করে ফেলতে হবে। ওকে, এন্ড বাকি জিনিসগুলো যেটা বললাম যে 20 সেকেন্ডের ওখানে তখন আমরা বড় একটা ডিসিশন নিব, একটা বড় সড়ো একটা মিটিং করে তখন ডিসিশন নিব যে কে কেমন টাইপের ডিসিশন নিলে ভালো হয়। ওকে, সো তাহলে 20 সেকেন্ডের আগ পর্যন্ত আমরা নরমালি যেভাবে পড়তেছিলাম ওইভাবে পড়ে লেটস কমপ্লিট দ্য সিলেবাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ।